আজকে আমাদের পরিণতি প্রথম পত্র আমরা এর আগে তৃতীয় অধ্যায় শেষ করেছি। আজকে আমাদের চতুর্থ অধ্যায় ই গভর্নেন্স ও সুশাসনের। গত দিনে আমরা এগুলো আলোচনা হয়ে গেছে। ই গভর্নেন্সের ধারণা, ই গভর্নেন্স সম্পর্কে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিবর্গ ই গভর্নেন্স সম্পর্কে যে সমস্ত উক্তি করেছেন সে সম্পর্কে আমরা জেনেছি। বিখ্যাত ব্যক্তিবর্গ যে উক্তিগুলো করেছেন সেগুলো আমরা জেনেছি। তারপর ভারতের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ই গভর্নেন্সকে স্মার্ট গভর্নমেন্ট বলেছেন, সেটি সম্পর্কে আমরা জেনেছি। তারপরে 4.2 ই গভর্নেন্সের কার্যক্রম সম্পর্কে আমরা সুন্দর করে এই জিনিসগুলো জেনেছি। 4.3 ই গভর্নেন্সের উদ্দেশ্যগুলো আমরা তোমাদেরকে পড়তে বলছিলাম, তোমরা মোটামুটি পড়েছো। তারপর ই গভর্নেন্সের বৈশিষ্ট্যাবলী সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে, আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ারটা কি দেখতে পাচ্ছ রাকিবুল? একটি জি স্যার। ই গভর্নেন্স, ই গভর্নেন্সের ই গভর্নেন্সের সুবিধা অসুবিধা এর আজকে গভর্নেন্সের আমরা সুবিধাগুলো পড়ব। ই গভর্নেন্সের সুবিধাগুলো সম্পর্কে আমরা আজকে জানব। ই গভর্নেন্সের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি আমরা এর আগে আমরা 4.4 পর্যন্ত পড়েছি। তোমরা অবশ্যই বাসায় এই পড়াগুলো পড়ে নিবা। এখন আমরা ই গভর্নেন্স ও সুশাসনের সুবিধা অসুবিধাগুলো সম্পর্কে জানব। 1 নম্বর সুবিধা হচ্ছে সেবা প্রদানকারী কর্মকর্তার সাথে যোগাযোগ স্থাপন করা যায়। ই গভর্নেন্সের আওতাধীন যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান এবং ওয়েবসাইটে প্রবেশ করে সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে দ্রুত যোগাযোগ স্থাপন করা যায়। এতে সময়, শ্রম সবকিছুই বেঁচে যায়। ই গভর্নেন্সের সেবা প্রদানকারী কর্মকর্তার সঙ্গে খুব দ্রুততার সহিত যোগাযোগ স্থাপন করা যায়। এর ফলে যোগাযোগের ফলে সময়, খরচ সবই খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। তারপরে স্বচ্ছতায়ন। ই গভর্নেন্সের সুবিধা হচ্ছে যে কোনো কার্যক্রম পরিচালনা করতে গেলে একটি স্বচ্ছ এবং সুন্দর ধারণা পাওয়া যায়। এখানে কোনো দুর্নীতি, কোনো অনিয়মের আশ্রয় নাই, কারণ ই গভর্নেন্স একটি এমন স্বচ্ছ জিনিস, আয়নার মতন। এখানে আমরা যা করব সরাসরি করতে হবে, এখানে কোনো প্রকারের অনিয়ম করা যাবে না। এবং আচ্ছা, তাহলে মোটামুটি এটা বুঝতে পারছো। এরপর আসো দক্ষ ও সাশ্রয়ী পন্থা। দক্ষ ও সাশ্রয়ী পন্থা, ই গভর্নেন্সের চূড়ান্ত লক্ষ্য হলো একটি দক্ষ ও সাশ্রয়ী পন্থায় জনগণের নিকট সেবা পৌঁছানো। এই গভর্নেন্সের চূড়ান্ত লক্ষ্য দক্ষ সাশ্রয়ী পন্থায় জনগণের নিকট সেবা পৌঁছানো। জনগণ যাতে এই সেবাটা দ্রুত এবং দক্ষতার সহিত পায়, এইটি সেবা প্রদান করা। তারপরে আসো রাজনৈতিক সচেতনতা তৈরি। ই গভর্নেন্স ও সুশাসনের অন্যতম প্রধান লক্ষ্য হলো যে রাজনৈতিক সচেতনতা তৈরির ক্ষেত্রে এবং সরকারের কার্যকরী ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে ভোটদানের ক্ষেত্রে জনগণ সংশ্লিষ্টতা ও আগ্রহ বাড়তে পারে। যেমন ভোট প্রদানের কথা বলা হয়েছে, যেমন এই সরকার সবচেয়ে স্বচ্ছ সরকার ভাবে কাজ করে গেছে। ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট প্রদান অনুষ্ঠিত হয়েছে, এটিতে একদম স্বচ্ছ ভোট প্রদান অনুষ্ঠিত হয়েছে। তারপরে আসো তথ্যের সহজলভ্যতা। তথ্যের সহজলভ্যতা, ই গভর্নেন্স এর যে কোনো প্রক্রিয়া সহজ করে দিতে পারে। এছাড়া ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং জনগণের নিকট তথ্য প্রাপ্তি অনেক সহজলভ্য করতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্র, অঙ্গরাষ্ট্র ইন্ডিয়ানা সর্বপ্রথম তথ্য ডিজিটাল প্রক্রিয়া শনাক্ত করে আইনসভায় তা প্রত্যয়নপূর্বক সরবরাহ করেছে। এর ফলে খরচও অনেক কম হয়েছে। বর্তমান বিশ্বে এই অনলাইন সেবা ছড়িয়ে পড়েছে, তথ্যের সহজলভ্যতার ফলে অনলাইন সেবা ছড়িয়ে পড়েছে। এরপরে আসো জনগণের ব্যাপক অংশগ্রহণ। জনগণের ব্যাপক অংশগ্রহণ, এই গভর্নেন্সের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে জনগণকে ব্যাপক অংশগ্রহণ। জনগণকে এই গভর্নেন্স সম্পর্কে জনগণের অংশগ্রহণ এবং ইন্টারনেটের মাধ্যমে মানুষ রাজনীতিবিদ, সরকারি চাকরিজীবীদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে এবং তাদের বক্তব্যের সকল সঠিক
ব্যক্তির নিকট পৌঁছে দিতে পারে। এটি হচ্ছে ই গভর্নেন্সের একটি অন্যতম জনগণের মধ্যে একটি অন্যতম ব্যাপক অংশগ্রহণ প্রক্রিয়ার ফলে এটি ঘটানো সম্ভব। তারপরে আসো প্রকৃত গণতন্ত্রের দিকে অগ্রসর। প্রকৃত গণতন্ত্রের দিকে অগ্রসর এই গভর্নেন্সের মাধ্যমে আমরা সরকার ও প্রকৃত গণতন্ত্রের দিকে অগ্রসর হতে পারি। এখানে কিভাবে সিদ্ধান্ত নিতে হবে, কিভাবে সরকারি কর্মচারীর নিকট থেকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তা জনগণ বুঝতে পারে। তারপরে আসো পরিবেশগত সুবিধা। পরিবেশগত সুবিধা পরিবেশবিদ, সংবাদ মাধ্যম ও জনগণের সচেতন জনগণের চাপে অনেক দেশে সরকার ইন্টারনেটের ব্যবহার শুরু করেছেন। এর ফলে বিপুল সংখ্যক কাগজের ব্যবহার কমে গেছে। এর ফলে পরিবেশ দূষণের ভয়াবহতা কমে যাচ্ছে। তারপরে আসো দ্রুততা ও সুবিধা বৃদ্ধি। এই ই গভর্নেন্সের ফলে সরকারের যে কোনো কাজ দ্রুততা এবং এর বিভিন্ন ধরনের সুবিধা জনগণের মাঝে পেয়ে থাকতেছি। যেমন চাকরির ক্ষেত্রে, ছাত্রদের আবেদনের ক্ষেত্রে আমরা এই এই সুবিধাগুলো পেয়ে থাকতেছি। সব সময় এই সুবিধাগুলো একটি ছাত্রকে বিভিন্ন ইউনিভার্সিটিতে যেতে হয় না, ঘরে বসে অনলাইনের মাধ্যমে দ্রুততার সহিত এই ই গভর্নেন্সের ফলে এই সুবিধাগুলো আমরা পেয়ে থাকতেছি। তারপরে আসো জনগণের অংশগ্রহণ। সাম্প্রতিক সময়গুলোতে দেখা যাচ্ছে জনগণ আগ্রহ সরকারের ই গভর্নেন্সের সুযোগ সুবিধা গ্রহণ করছে। ক্রমবর্ধমান হারে জনগণ অনলাইনে রাজনৈতিক বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করছে। এমনকি তরুণ প্রজন্মের যে অংশটি রাজনৈতিক বিষয়ে এতদিন উদাসীন ছিল, তারাও ই গভর্নেন্সের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে। তাহলে মোটামুটি জনগণ এখন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রায় শতকরা 90% প্রাপ্তবয়স্ক মানুষ বিভিন্ন ধরনের ইন্টারনেটের ব্যবহারকে স্বাগত জানিয়েছেন। এর ফলে জনগণ প্রত্যক্ষভাবে ইন্টারনেটের সুবিধাগুলো পাচ্ছে। তারপরে আসো অবাধ ও সার্বজনীন তথ্য প্রবাহ। ই গভর্নেন্স ব্যবস্থায় ধনী, গরিব, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সবার জন্য সরকারি তথ্য প্রাপ্তির সুযোগ সুবিধা থাকে উন্মুক্ত। কোনো তথ্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা শ্রেণী পেশার মানুষের জন্য সংরক্ষিত থাকে না। এরূপ অবাধ ও সর্বজনীন তথ্য প্রবাহ মানুষের প্রকৃত সাম্য প্রতিষ্ঠা করতে সাহায্য করে। তাহলে অবাধ তথ্য প্রবাহ একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তারপরে সময় বাঁচায়। ই গভর্নেন্সের ফলে হাতে কলমে বা ম্যানুয়ালি পদ্ধতিতে সংবাদ প্রেরণ, কাগজপত্র, ফাইল সংরক্ষণ থেকে শুরু করে সব ধরনের সরকারি কাজ করা হতো। এতে প্রচুর সময় ব্যয় হতো। এই গভর্নেন্সের ফলে, এই ব্যবস্থার ফলে সময় দ্রুতভাবে কাজ করা সম্ভব হচ্ছে। তারপরে আসে সরকারের জবাবদিহিতা। সরকারের জবাবদিহিতা প্রতিষ্ঠা। সরকার ই গভর্নেন্সের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা। ই গভর্নেন্সের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা। সরকার সব কার্যক্রম বা সকল পদক্ষেপ জনগণ যাতে বুঝতে পারে এবং জনগণ যাতে এর একটা পরিবেশ তৈরি করতে পারে, এই জন্য সরকারকে সবসময় জবাবদিহিতা আওতায় আনার জন্য ই গভর্নেন্স একটি ও জনপ্রিয়ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। তারপরে আসো দুর্নীতি প্রতিরোধ সহায়ক। ই গভর্নেন্সের ফলে, ই গভর্নেন্সের স্বচ্ছতা জবাবদিহিতার ফলে দুর্নীতি একদম কমে গেছে বললেই চলে। সরকার কি করছে, আর্থিক লেনদেন কি হচ্ছে, জনগণ সব সহজেই এগুলো প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছে। এর ফলে দুর্নীতি একবারে কমে গেছে বললেই আমাদের সমাজ থেকে চলে। তারপরে আসো আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস। আমলা কারা? সরকারের উচ্চতর স্তরে যারা কর্মচারী তাদেরকে বলা হয় আমলা। সরকারের এই কাজগুলোতে আমলাতান্ত্রিক জটিলতা এখন ই গভর্নেন্সের ফলে একদম কমে গেছে বললেই চলে। তাহলে মোটামুটি আমরা এই ই গভর্নেন্সের সুশাসন ও ই গভর্নেন্সের সুবিধাগুলো মোটামুটি বুঝতে পারলাম। এখন আমরা 4.6 সুশাসন এবং ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা সমূহ সম্পর্কে একটু জানবো। ই গভর্নেন্স ও সুশাসনের কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এই প্রতিবন্ধকতাগুলো হলো ইন্টারনেট, সমাজের সকল মানুষ ই গভর্নেন্সের সুবিধা নেওয়ার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করতে পারে না। এটা একটা অসুবিধা। কেননা বাংলাদেশের এখনো গ্রাম পর্যায়ে পর্যন্ত ইন্টারনেটের ব্যবস্থাটা পর্যাপ্ত নয় বলে
সরকার মনে করছে। এ কারণে ইন্টারনেটটা এখনো একটু ব্যয়বহুল, এ কারণে একটু একটু সতর্কতা রয়েছে। তারপর ইন্টারনেটের প্রাপ্ত তথ্য কতটা নির্ভরযোগ্য তা নিয়ে এখনো জনগণের মধ্যে সংশয় দেখা দিয়েছে। তারপর ই গভর্নেন্সের যেগুলো নির্দেশনা আছে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাইবার আক্রমণ, এগুলো সম্পর্কে এখনো একটা ভারসাম্যহীনতা কাজ করছে জনগণের মাঝে। তারপরে রাষ্ট্রীয় কিছু অকার্যকারিতা, সুশাসন, ই গভর্নেন্সের প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এগুলো নিয়েও কিছু সমস্যা আছে। তাহলে এই ধরনের প্রতিবন্ধকতাগুলো ই গভর্নেন্সের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। মোটামুটি এটা বোঝা গেছে। এখন হচ্ছে 4.7 সুশাসন ও ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা উত্তরণের উপায়। প্রতিবন্ধকতা উত্তরণের উপায়। এতক্ষণ আমরা জানলাম প্রতিবন্ধকতা, এখন আমরা জানবো প্রতিবন্ধকতা উত্তরণের উপায়। এগুলো থেকে কিভাবে প্রতিবন্ধকতা উত্তরণ করা যাবে। আমাদেরকে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। তারপর জনগণকে জ্ঞান বিজ্ঞানে, বিশেষ করে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। টেলিযোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি করতে হবে। তারপর তথ্য প্রযুক্তি খাতে আরো মানসম্মত কথা বলা যাবে না, কামরুজ্জামান কথা বলি হবে। আচ্ছা, তারপরে তথ্য প্রযুক্তি শিক্ষাকে আরো মানসম্মত করার প্রচেষ্টা করতে হবে। তারপরে তথ্য প্রযুক্তি খাতে সরকারকে ভর্তুকি প্রদান করতে হবে। কর্মক্ষেত্রে আইসিটির ব্যবহার বাড়াতে হবে। সাইবার অপরাধ প্রতিরোধ করতে হবে। এগুলো যদি আমরা করতে পারি তাহলে সুশাসন, ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা উত্তরণ করা যাবে। এই ছিল আজকে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু। তাহলে আমরা আজকে এই ক্লাস থেকে ই গভর্নেন্সের সুবিধা অসুবিধা, ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা, ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা উত্তরণের উপায় সম্পর্কে জানতে পারলাম।